একাত্তরের দিনগুলি। জাহানারা ইমাম। পর্ব 11। 9 এপ্রিল শুক্রবার 1971। কারফিউয়ের মেয়াদ ধীরে ধীরে কমছে। 5 তারিখে ছটা ছটা ছিল। 6 তারিখ থেকে 7:30 5টা দিয়েছিল। গতকাল থেকে আরও কমিয়ে 9টা থেকে 5টা করেছে। বদিউজ্জামানরা সবাই মার বাড়ির একতলা থেকে চলে গেছে নিজ নিজ বাসায়। রফিকরা ওয়াহিদের বাসা থেকে সরে মার বাড়ির একতলায় এসে উঠেছে। 3 নম্বর রোডে ওয়াহিদের বাসার কাছাকাছি মিলিটারিদের চলাফেরা খুব বেড়ে গেছে। কি একটা চেকপোস্ট না কি যেন হয়েছে। মার বাড়ি 6 নম্বর রোডের ভেতরে বলে কিছুটা নিরিবিলি। কপাল ভালো, আগের দিনই অজিত নিয়োগী চলে গেছে। ওর কিছু বন্ধু প্রথমে আমাদের বাসায় এসে খোঁজ করেন, তারপর মার বাসা থেকে খুব সাবধানে ওকে গাড়ির ভেতরে চাদর মুড়ি দিয়ে বসিয়ে অন্যত্র নিয়ে গেছেন। শুনলাম গ্রামের বাড়িতে যাবেন, সেখানেই যান। ভালো থাকুন। 25 মার্চ কাল রাত্রির পর কয়েকটা দিন রুমি একেবারে থম ধরেছিল। টেপা ঠোঁট, শক্ত চোয়াল, উদ্ভ্রান্ত চোখের দৃষ্টিতে ভেতরের প্রচণ্ড আক্ষেপ যেন জমাট বেঁধে থাকত। এখন একটু সহজ হয়েছে। কথাবার্তা বলে, মন্তব্য করে, রাগ করে, তর্ক করে, বন্ধুদের বাড়ি দৌড়াদৌড়ি করে, নানা রকম খবর নিয়ে আসে। আজ বলল, জানো আম্মা, বর্ডার এলাকাগুলোতে না যুদ্ধ হচ্ছে। শুনেই চমকে গেলাম। যা, তা কী করে হবে? সবখানে তো মেরে ধরে পুড়িয়ে শেষ করে দিচ্ছে। তা হয়তো দিচ্ছে। 25-এর রাত থেকে যেখানে যেখানে প্রতিরোধ গড়ে উঠেছিল পাকিস্তানিরা সেসব জায়গা আবার দখল করে নিচ্ছে, এটাও সত্যি। কিন্তু যেগুলো তারা এমনি এমনি দখল করতে পারছে না সেসব জায়গা তুমুল যুদ্ধ হচ্ছে। বহু জায়গায় বাঙালি আর্মি অফিসাররা রিভোল্ট করেছে। তাদের সঙ্গে যোগ দিয়েছে ইপিআর, ইবিআর, পুলিশ, আনসারের লোকজন। ঢাকা থেকে বহু ছেলেছোকরা বর্ডারের দিকে লুকিয়ে চলে যাচ্ছে যুদ্ধ করবে বলে। পাক আর্মি যেসব থানা, গ্রাম, মহকুমা জ্বালিয়ে দিয়েছে সেখানকার লোকজনেরাও বর্ডারের দিকে পালিয়ে যাচ্ছে যুদ্ধ করতে। পালাচ্ছে ঠিকই, তবে যুদ্ধ করতে কি? ওরা তো সব পালিয়ে ভারতে আশ্রয় নিচ্ছে। তা নিচ্ছে ঠিকই, কিন্তু আম্মা, যুদ্ধও হচ্ছে। তুই এত কথা কোথায় কার কাছে শুনিস? সবখানে, সবার কাছে। আমার বন্ধুদের অনেকের আত্মীয়স্বজন মফস্বল থেকে ঢাকা আসছে, তাদের কাছে। বিশ্বাস হতে চায় না। হায় রে, আমার কোনো আত্মীয় যদি এমনি মফস্বল থেকে আসতো তাহলে তার মুখে শুনে বিশ্বাস হতো। রুমি বলল, আমার জানাশোনা অনেক ছেলে বাড়িতে না বলে লুকিয়ে চলে গেছে। আমি অবিশ্বাসের সুরে বললাম, কই, কারা গেছে, নাম বলতো। কেন, বাবু ভাই আর চিঙ্কু ভাই? আমি আবার চমকালাম, ওরা তো চাটগা গেল। রুমি হাসলো। আসলে ওরা যুদ্ধেই গেছে। কোথায় যুদ্ধ হচ্ছে তা তো ঠিক করে কেউ বলতে পারছে না। ওরা খোঁজ করতে করতে যাবে। আমি স্তব্ধ হয়ে বসে রইলাম। কী রকম ভালো মানুষের মতো মুখ করে ওয়াহিদ এই তো কয়েকদিন আগে বলে গেল মার সঙ্গে দেখা করতে যাচ্ছে চাটগাঁর গ্রামের বাড়িতে। চিঙ্কুও যাচ্ছে তার সাথে। চিঙ্কুর ফুফা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ও ফুফার বাড়ি বেড়াতে যাচ্ছে। রুমি খুব আস্তে আস্তে কিন্তু দৃঢ় গলায় বলল, আম্মা, আমি যুদ্ধে যেতে চাই। কী সর্বনেশে কথা! রুমি যুদ্ধে যেতে চায়, কিন্তু যুদ্ধটা কোথায় কেউ তো ঠিক করে বলতে পারছে না। সবখানে শুধু জল্লাদের নৃশংস হত্যার উল্লাস, হাত বাঁধা, চোখ বাঁধা, অসহায় নিরীহ জনগণের উপর হায়ানাদের ঝাঁপিয়ে পড়ার নিষ্ঠুর মত্ততা। যুদ্ধ হচ্ছে এ কথা ধরে নিলেও তো এতই অসম যুদ্ধ যে কয়েকদিনের মধ্যেই পাকিস্তানি সৈন্যরা তাদের আধুনিকতম মারণাস্ত্র দিয়ে বিদ্রোহী বাঙালিদের গুঁড়িয়ে মাটিতে মিশিয়ে দেবে। সবখান থেকে তো সেই একই খবর শুনতে পাচ্ছি। এইরকম অবস্থায় রুমিকে যুদ্ধে যেতে দিই কী বলে? মাত্র 20 বছর বয়স রুমির, কেবল আইএসসি পাশ করে বিশ্ববিদ্যালয়ে ঢুকেছে। ও যুদ্ধের কী বোঝে? ও কী যুদ্ধ করবে? 10 এপ্রিল শনিবার 1971। কিটি রেডিওটা পাওয়ার পর থেকেই রোজই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের অনুষ্ঠান ধরার জন্য চেষ্টা করে যাচ্ছি। কতজনের কাছে শুনছি, তারা ধরেছে, অনুষ্ঠান শুনছে, আমরাই শুধু পাচ্ছি না। স্বাধীন বাংলা বেতারের বরাত দিয়ে আকাশবাণী যত খবর বলে সব বিশ্বাস করতে মন সায় দেয় না। ওদের কিছু কিছু খবর ভুল প্রমাণিত হয়েছে। নীলিমা আপা, সুফিয়া আপার মৃত্যু সংবাদটা ভুল ছিল। ঢাকার পতন, ক্যান্টনমেন্ট অবরোধ, টিক্কা খানের মৃত্যু, সবকটা খবরই ভুল ছিল। টিক্কা খান বহাল তবিয়তে বেঁচে আছে। একের পর এক মার্শাল লর বাঁধন বেরি প্রচার করে যাচ্ছে। 25 মার্চের আগে যে চিফ জাস্টিস বি.এ. সিদ্দিকী টিক্কা খানকে গভর্নর হিসেবে শপথ করাতে রাজি হননি, সেই বি.এ. সিদ্দিকীকে দিয়েই গতকাল গভর্নর হিসেবে টিক্কা খানের শপথ গ্রহণ করানো হয়েছে। আজকের কাগজে দুজনের ছবি বেরিয়েছে। আজ সকালে খাবার টেবিলে সবাইকে বললাম, স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সত্যি সত্যি আছে না আকাশবাণীর বানানো মিথ্যা তা বের করতেই হবে।
সকাল 6টা থেকে এক একজন 2 ঘন্টা করে রেডিওর নব ঘোরাতে থাকবে, সারাদিন ধরে চলবে। জামি বলল, এখন তো 9টা বেজে গেছে। আমি ধমক দিয়ে বললাম, ঠাট্টা রাখ, 9টা থেকে 11টা তোমার ডিউটি। ফোন বেজে উঠল, উঠে গিয়ে ধরলাম। ওসমান গনি স্যার, ঢাকা টিচার্স ট্রেনিং কলেজের অধ্যক্ষ ছিলেন, এখন অবসর ভোগ করছেন। উনি বললেন, জাহানারা রেডিও পাকিস্তান থেকে শিগগিরই তোমার কাছে লোক যাবে মনে হয়। আজকে উঠলাম, কেন স্যার? মার্শাল ল অথরিটি রেডিওর কর্তা ব্যক্তিদের হুকুম দিয়েছে যেখান থেকে যেমন করে পারো পুরনো টকারদের এনে প্রোগ্রাম করাও। আমার কাছে এসেছিল। আপনি প্রোগ্রাম করেছেন স্যার? না করে উপায় কি? বাড়িতে যখন রয়েছি তোমাকেও যদি ফোনে বা বাড়িতে পেয়ে যায়। উনি কথা শেষ করলেন না। স্যারকে মনে মনে অসংখ্য ধন্যবাদ জানালাম। খাবার টেবিলের কাছে ফিরিয়ে গিয়ে সবাইকে বললাম, ফোন বাজলে এখন থেকে তোমরাই ধরবে। আমাকে চাইলে আগে জেনে নিবে কে কোত্থেকে ফোন করেছে। যদি বলে রেডিও থেকে ফোন করেছে, তাহলে বলবে আমি নেই। আর কেউ বাসায় এসে আমার সাথে দেখা করতে চাইলে আগেই বলে দিও যে আমি বাড়িতে আছি। আগে জেনে নেবে কোথা থেকে এসেছে। জামি আবার বলে উঠল, মা তুমি টিকা খানের মতো একের পর এক হোম ল রেগুলেশন জারি করে যাচ্ছ। 13 এপ্রিল মঙ্গলবার 1971। 4 দিন ধরে বৃষ্টি। শনিবার রাতে কি মুষলধারেই যে হলো। রোববার তো সারা দিনভর একটানা। গতকাল সকালের পর বৃষ্টি থামলেও সারাদিন আকাশ মেঘলা ছিল। মাঝে মাঝে রোদ দেখা গেছে, মাঝে মাঝে এক পশলা বৃষ্টি। জামি ছড়া কাটছিল, রোদ হয়, বৃষ্টি হয়, খ্যাকশিয়ালের বিয়ে হয়, কিন্তু আমার মনে পাষাণ ভার। এখন সন্ধ্যার পর বৃষ্টি নেই, ঘন ঘন মেঘ ডাকছে আর বিদ্যুৎ চমকাচ্ছে। বসার ঘরে বসে জানালা দিয়ে তাকিয়ে ভাবছিলাম, আমার জীবনেও এতদিনে সত্যি সত্যি দুর্যোগের মেঘ ঘন হয়ে আসছে। এইরকম সময় করিম এসে ঢুকলো ঘরে। সামনে সোফায় বসে বলল, ফুফুজান, এ পাড়ার অনেকেই চলে যাচ্ছে বাড়ি ছেড়ে। আপনারা কোথাও যাবেন না? কোথায় যাব? অন্ধ বুড়া শ্বশুরকে নিয়ে কেমন করে যাব? কিন্তু এ পাড়া ছেড়ে লোক যাচ্ছে কেন? এখানে তো কোনো ভয় নেই। নেই মানে? পেছনে এত কাছে বিশ্ববিদ্যালয়ের হলগুলো, হল তো সব খালি, বিরান। যা হওয়ার তো প্রথম দুদিনেই হয়ে গেছে। জানো, বাবুদের বাড়িতে আমার মামার বাড়ির সবাই এসে উঠেছে শান্তিনগর থেকে। তাই নাকি? আমরা তো ভাবছিলাম শান্তিনগরে আমার দুলাভাইয়ের বাসায় যাব। তাহলেই দেখো, ভয়টা আসলে মনে। শান্তিনগরের মানুষ এলিফ্যান্ট রোডে আসছে মিলিটারি হাত থেকে পালাতে, আর তুমি এলিফ্যান্ট রোড থেকে শান্তিনগরেই যেতে চাচ্ছ নিরাপত্তার কারণে। যুক্তিটা বুঝে করিম মাথা নাড়ল। খুব দামি কথা বলেছেন ফুফুজান। আসলে যা কপালে আছে তা তো হবেই, নইলে দেখেন না ঢাকার মানুষ খামোকা জিঞ্জিরায় গেল গুলি খেয়ে মরতে। আরও একটা কথা শুনেছেন ফুফুজান? নদীতে নাকি প্রচুর লাশ ভেসে যাচ্ছে, পেছনে হাত বাঁধা, গুলিতে মরা লাশ। শিউরে উঠলাম। রোজই শুনছি করিম, যেখানেই যাই এছাড়া আর কথা নেই। কয়েকদিন আগে শুনলাম ট্রাক ভর্তি করে তুলে নিয়ে যাচ্ছে, হাত আর চোখ বেঁধে। কত লোকে দেখছে। এখন শুনছি সদরঘাট সোয়ারি ঘাটে নাকি দাঁড়ানো যায় না পচা লাশের দুর্গন্ধে। মাছ খাওয়াই বাদ দিয়েছি এজন্য। 14 এপ্রিল বুধবার 1971। রুমির মন খুব খারাপ। চীন পাকিস্তানকে দৃঢ় সমর্থন দিয়েছে। চৌ এন লাই ঘোষণা করেছেন, স্বাধীনতা রক্ষার জন্য চীন সরকার পাকিস্তানকে পূর্ণ সহযোগিতা দেবে। রুমি এবং তার মতো যেসব প্রগতিশীল তরুণ সূর্যমুখী ফুলের মতো চীনের দিকে মুখ করে থাকতো, তারা সবাই ভীষণভাবে মুচড়ে পড়েছে। রুমির ভাব দেখে এবং কথাবার্তা শুনে মনে হচ্ছে প্রাণের বন্ধু বিপদের মুহূর্তে চরম বিশ্বাসঘাতকতা করেছে। এদিকে আরেক নখরা। 3-4 দিন আগে ঢাকায় এক নাগরিক শান্তি কমিটি গঠিত হয়েছে। কাগজে খুব ফলাও করে খবর ছাপা হচ্ছে। খাজা খায়রুদ্দিনের আহ্বায়ক। সদস্য 140 জন। তার মধ্যে স্বনামধন্য হচ্ছেন আব্দুল জব্বার খদ্দর, মাহমুদ আলী, ফরিদ আহমদ, সৈয়দ আজিজুল হক, গোলাম আজম। গতকাল এই নাগরিক শান্তি কমিটির মিছিল বের হয়েছিল। আজকের কাগজে বিরাট করে ছবি ছাপা হয়েছে। ছবি দেখে আমরা খাবার টেবিলে বসে জল্পনা কল্পনা করছিলাম, এই এতগুলো লোক জোগাড় করতে সরকারের কীরকম খাটখাটানি গেছে। রুমি বলল, খুব বেশি যায়নি। মিরপুর, মোহাম্মদপুরের বিহারিয়া আর আহসান মঞ্জিলের বংশধররা দুটো ডাকেই সবাইকে জড়ো করা গেছে। শরীফ বলল, তাছাড়া ছবিটার মধ্যে ক্যামেরার কারসাজি আছে বলে সন্দেহ করা হচ্ছে। ভালো করে তাকিয়ে দেখো, অনেক উঁচু থেকে এমন কায়দায় ছবি তোলা হয়েছে যে 200 লোককেও মনে হবে 2000। 15 এপ্রিল বৃহস্পতিবার 1971।
এত আটঘাট বেঁধে রেডিওর লোকের হাত এড়ানো গেল না। সে 1950 সাল থেকে রেডিওতে প্রোগ্রাম করি, সবাই আমার চেনা, তার মধ্যে নূরনবী খান একটু বেশি। ওর বড় ভাই এহিয়া খানও রেডিওতে, বান্ধবী নূরজাহানের মামা বলে আমিও মামা ডাকি। সেই মামা ছোট ভাই নূরনবী খান একদিন সকাল 8টায় চলে এলেন আমাদের বাসায়। খাবার টেবিল ছেড়ে উধাও হওয়ার সময়টুকুও পেলাম না। নূরনবী খান ঘরে ঢুকলেন 2 হাত জোর করে। আমি কিছু বলার আগে গড়গড় করে বলে গেলেন সামরিক আইনকর্তারা ওদের পিছে বন্দুকের নল ঠেকিয়ে কাজ করাচ্ছেন। পুরনো সব বেতার শিল্পী, গানের নাটকের জীবন্তিকার, কথিকার সব বিভাগের শিল্পীদের খুঁজে পেয়ে এনে অনুষ্ঠান করাতে হবে। নূরনবী খানের বিভাগ হলো কথিকা। উনি বললেন, বর্তমানে বিভিন্ন বিষয়ের উপর 5 মিনিটের কথিকা প্রচার হচ্ছে, এই দেখুন। আমি বিষয়গুলোর একটা তালিকাও সঙ্গে নিয়ে এসেছি। এ থেকে আপনার সুবিধামতো একটা বিষয় বেছে নিন, যাতে আপনার কোনো বদনাম না হয়, আমারও পিঠ বাঁচে। আমি বেছে নিলাম, গুজবে কান দেবেন না। আজ পয়লা বৈশাখ, সরকারি ছুটি বাতিল হয়ে গেছে। পয়লা বৈশাখের উল্লেখ মাত্র না করে কাগজে বক্স করে ছাপা হয়েছে আজ বৃহস্পতিবার প্রাদেশিক সরকারের যে ছুটি ছিল জরুরি অবস্থান দরুন তা বাতিল করা হয়েছে। পয়লা বৈশাখ উপলক্ষে ঢাকা শহরে এবং দেশের সর্বত্র বর্ষবরণ অনুষ্ঠানও বন্ধ। কিন্তু সে তো বাইরে, ঘরের ভেতরে, বুকের ভেতরে কে বন্ধ করতে পারে? 16 এপ্রিল শুক্রবার 1971। স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কদিন থেকে ধরতে পারছি, খুব অল্প সময়ের জন্য অনুষ্ঠান। সকালে ঘণ্টাখানেক, 8টা থেকে 9টা কিংবা 9:30, 8:30 থেকে 9:30। বিকালে কোনো দিন 5টা থেকে 7টা, কোনো দিন 8টা থেকে 10টা। প্রচার সময়ের কোনো স্থিরতা নেই। 2-3টি মাত্র গান ঘুরে ঘুরে বাজানো হয়। বাংলা ইংরেজি খবর, মুক্তিযোদ্ধাদের জন্য কথিকা, বিদেশি পত্রপত্রিকা থেকে উদ্ধৃতি, মাত্র এইটুকুই। তবুও এইটুকুর জন্য আমরা সবাই কীরকম যেন তৃষ্ণার্ত হয়ে থাকি। মুক্তিযোদ্ধাদের জন্য কথিকা, মুক্তিযুদ্ধ তাহলে হচ্ছে, তবু এখনও যেন বিশ্বাস হতে চায় না। আর এই যে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র, এটাই বা প্রচার করছে কোথা থেকে, কিভাবে? রুমি বলে, নিশ্চয়ই বর্ডার এলাকায় কোনো জঙ্গলের ভেতর ট্রান্সমিটার লুকিয়ে ব্রডকাস্ট করে, তাই হবে মনে হয়। কিন্তু যদি ধরা পড়ে যায় কোনো দিন, যদি পাক আর্মি কোনো দিন খোঁজ পেয়ে যায় লুকানো ট্রান্সমিটারে, তাহলে কোনো দিন সময় মতো বেতার কেন্দ্র ধরতে না পারলে অস্থির হয়ে উঠি বাড়িসুদ্ধ সবাই। এই বুঝি পাক আর্মি দিয়েছে গুড়িয়ে। কেউ কেউ বলে আসলে নাকি কলকাতা থেকে এসব প্রচার করা হয়। এটাও বিশ্বাস হতে চায় না। কলকাতা থেকে হলে নিশ্চয়ই এর চেয়ে ভালো প্রোগ্রাম হতো। গানও এই 2-3টা মাত্র ঘুরে ঘুরে দিত না। রবি ঠাকুরের আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, নজরুলের কারার ওই লৌহ কপার, ভেঙে ফেলো কররে লোপার, দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার, আর মোরা জঞ্জার মতো উদ্দাম। আরেকটা গান হয়, এটা আগে কোনো দিন শুনিনি, কেঁদো না কেঁদো না মা গো আর তুমি কেঁদো না। আর অনুষ্ঠানের শুরুতে বাজে শাহনাজ বেগমের সেই গান, যেটার রেকর্ড আমি কিটির হাতে সরিয়ে দিয়েছি, জয় বাংলা, বাংলার জয়, হবে 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 নিশ্চয়। অনুষ্ঠানের শেষে এই গানটাই বাজানো হয়।